এই মামলা জট কি বিচারপতিদের স্বল্পতার কারণে মামলা জট, নাকি প্রক্রিয়াগত কারণে মামলা জট, নাকি রাষ্ট্রের যে তিনটা অর্গান, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ। এক্সিকিউটিভ যখন কোনো ভুল করে বা কোনো বেআইনি কাজ করে, সেটা জুডিশিয়ারির সামনে চ্যালেঞ্জ করা হয়। আমাদের হাইকোর্ট বলতে কোনো কোর্ট নাই। আমাদের সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, একটা অ্যাপিল ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন। হাইকোর্টে আমাদের বিচারপতি কতজন বিচারপতি আসেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে নাম্বারটা ঠিক বলতে পারবো না। আপনাদের সময় কতজন ছিলেন? তাও নাম্বারটা আমার খেয়াল নাই। প্রায় সাধারণত কতজন থাকেন? 100 থেকে কিছু কম থাকে, মাঝে মাঝে 100 থেকে 1 মাঝে 100 থেকে কম থাকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেটই ওনাদের কোনো সিভিল কাজ করতে দেওয়া হয় না। এক একজন বিচারপতিকে কয়েকটা বেঞ্চেও প্রতিনিধিত্ব করেন। জুডিশিয়ারির আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে কোনো দেশের প্রেক্ষাপটে আমরা জানি যে জুডিশিয়ারি অন্যতম একটি স্তম্ভ, রাষ্ট্রের একটি অন্যতম একটি স্তম্ভ। আপনাকে যদি আমি খুব সংক্ষেপে এর এক্সিস্টেন্সের ব্যাপকতা, একটা রাষ্ট্রের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এটি যদি আমাদের একটু ব্যাখ্যা করতে বলি, আপনি কি বলবেন? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের যে তিনটা অর্গান, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ। এক্সিকিউটিভ যখন কোনো ভুল করে বা কোনো বেআইনি কাজ করে, সেটা জুডিশিয়ারির সামনে চ্যালেঞ্জ করা হয়। জুডিশিয়ারি সিদ্ধান্ত। লেজিসলেটিভের কাজ হচ্ছে আইন পাশ করা, যেমন আমাদের পার্লামেন্ট। আর যেটা হয়, যেখানে আইনের বিষয়ে কনফিউশন থাকে যে এইটা হবে না ওইটা হবে, আইনের ব্যাখ্যার দরকার হয়, সেখানে জুডিশিয়ারি ব্যাখ্যা দেয়। তো আমাদের তো জুডিশিয়ারি বা আমাদের এখানেও জুডিশিয়ারি দুইটা স্টেজ আছে। এটা একটাকে বলি আমরা সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, আর এটা যেটা হাইকোর্ট ডিভিশন বা আপিল ডিভিশন, সুপ্রিম কোর্ট যেটাকে বলি। আমাদের সুপ্রিম কোর্টের, আমাদের হাইকোর্ট বলতে কোনো কোর্ট নাই। আমাদের সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, একটা অ্যাপিল ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনে আমাদের দেশের মানুষ হাইকোর্ট বলে, আর অ্যাপিল ডিভিশনটা বলে যে সুপ্রিম কোর্ট, যাই হোক। আর সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে যেটা হয়, একদিকে ম্যাজিস্ট্রেট থেকে সেশন জাজ, আর একদিকে এস্টেন জাজ থেকে ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ, সেশন জাজ আমাদের কিন্তু একই লোক। আমাদের এডিশনাল সেশন জাজ যিনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আমাদের যিনি এস্টেন সেশন জাজ উনি আমাদের কি বলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। আর মুনসেফ আগে ছিল, এখন মুনসেফ নাই, ওনাদেরকে এস্টেন জাজ বলা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেটই, ওনাদের কোনো সিভিল কাজ করতে দেওয়া হয় না। কিন্তু এস্টেন জাজ উনি শুধু সিভিল কাজ করেন, ক্রিমিনাল কাজ করেন না। কিন্তু উপরে গেলে যখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ উনি সিভিল কাজ করেন, ওনাকে আবার ক্রিমিনাল কাজও করেন না, তখন বলা হয় ওনাকে এস্টেন্ট সেশন জাজ। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যখন সিভিল মামলা করেন, উনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কিন্তু ক্রিমিনাল করলে উনি এডিশনাল সেশন জাজ। আর ডিস্ট্রিক্ট জাজ সিভিল মামলা করলে ডিস্ট্রিক্ট জাজ, ক্রিমিনাল করলে সেশন জাজ, কিন্তু একই লোক। আমাদের কিছু কিছু মেট্রোপলিটন সিটি আছে শুধু সেশন কোর্ট বা সেশন দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন ঢাকায় আছে, চিটাগাং আছে, মেট্রোপলিটন সেশন জাজ বলা হয়। ওনাদেরকে সিভিল দায়িত্বটা দেওয়া হয় নাই, এবং ওনারা শুধু ক্রিমিনাল কেসই করেন। এখানে ক্রিমিনাল কেসের নাম্বার বেশি। আর সিভিল জাজ যে বিভিন্ন মহানগর কেন্দ্রে এখনো হয় নাই, হয়তো ভবিষ্যতে হতে পারে বা হওয়ার দরকার আছে। যেমন কলকাতায় আছে সিটি সিভিল কোর্ট, কলকাতা হাইকোর্টের পাশেই। আমাদের এখানে হবে, আমার মনে হয়, আশা করি বা দরকার। আর যেটা আমাদের হাইকোর্ট ডিভিশনে মামলার এত পরিমাণ বাড়ছে, আমার মনে হয় ভবিষ্যতে এই দাবি আসতে পারে যে আবার মফস্বলে হাইকোর্ট ডিভিশন সেট আপ করা হোক। হাইকোর্টে আমাদের বিচারপতি কতজন বিচারপতি আসেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে নাম্বারটা ঠিক বলতে পারবো না। আপনাদের সময় কতজন ছিলেন? তাও নাম্বারটা আমার খেয়াল নাই। প্রায় সাধারণত কতজন থাকেন? 100 থেকে কিছু কম থাকে, মাঝে মাঝে 100 থেকে 1 মাঝে 100 থেকে কম থাকেন। আপনি একটু আগে বলছিলেন যে মামলা জটের কথা। মামলা জট, এই 100 জন বিচারপতি 100 জন বোধহয় নাই এখন নেই, তাদেরকে দিয়েই তো বেঞ্চ হয়।
হ্যাঁ, এবং 100 জনের একজন চেয়ে কি কম আগে বলতে ছিল। আমি নট শিওর অ্যাবাউট এক একজন বিচারপতিকে কয়েকটা বেঞ্চেও প্রতিনিধিত্ব করেন? না, আমি বলি আমাদের যেটা এই হাইকোর্ট ডিভিশনের যেটা নিয়ম, আপনি এখানে সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ বলে। সিঙ্গেল বেঞ্চ বলে যে একজন শুনবে শুধু, ডিভিশন বেঞ্চে দুইজন, বা মাঝে মধ্যে লার্জার বেঞ্চ করা, এটাকে ফুল বেঞ্চ বলে এক্সেপশনাল কেসে। সাধারণত সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ হয়। সিঙ্গেল বেঞ্চ সিভিল ম্যাটারও তাদের সীমাবদ্ধতা আছে, যে এই মানে মামলার অর্থনৈতিক ভ্যালু এত হইলে সিঙ্গেল বেঞ্চ, এতে বেশি হইলে ডিভিশন বেঞ্চ। ক্রিমিনাল মামলার যদি শাস্তি এতটুকু হয়, সিঙ্গেল বেঞ্চ, বেশি হইলে ডিভিশন বেঞ্চ। আমাদের তো সিঙ্গেল বেঞ্চ আছে অনেকগুলাই, ডিভিশন বেঞ্চও বেশি, কারণ ওই ডিভিশন ম্যাটার বেশি শোনা যায়। আর কিছু কিছু ম্যাটার আছে, ধরেন রিট, এটা সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে না, বুঝছেন, এটা হাইকোর্টের অরিজিনাল জুরিডিকশন, এগুলো শুনতে পারে না, সুতরাং ডিভিশন বেঞ্চে শুনতে হয়। এখন ডিভিশন বেঞ্চে দুইজন থাকেন, একজন সিনিয়র থাকেন, একজন জুনিয়র থাকেন। আর সিঙ্গেল বেঞ্চ যিনি থাকেন, উনি সিনিয়রই একজন থাকেন, বা জুনিয়রও কাউকে কাউকে দেওয়া হয় কখনো, যদি দেখা যায় এফিসিয়েন্ট লোক, দিতে তো অসুবিধা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলছিলাম যে মামলা জটের কথা। এই মামলা জট কি বিচারপতিদের স্বল্পতার কারণে মামলা জট, নাকি প্রক্রিয়াগত কারণে মামলা জট, নাকি দুইটাই আছে? আচ্ছা, প্রক্রিয়াগত কারণ আছে, বা বিচারপতির সংখ্যাও কম বলবো। আপনি দেখেন কিছু জিনিস যারা নিচের কোর্টেই শেষ করা যায়, পার্টিকুলারলি বিল ম্যাটার। আমার বাবা মফস্বল শহরে প্র্যাকটিস করতেন, মহকুমা শহর। আমি দেখতাম যে এই বেলের ব্যাপারে, ছোটোবেলায় দেখ খেয়াল করেছি এগুলা, বেলের ব্যাপারে কমই সেশন কোর্টে যাইতো, হাইকোর্ট তো রেয়ার। এখন দেখা যায় যে হুট করে হাইকোর্ট চলে আসে দৌড় দেয়া, অর্থাৎ নিচের কোর্টগুলা ঝুঁকি নিতে চায় না, মনে হয় যেন প্রপারলি জুরিডিকশন এক্সারসাইজ করে না, মনে হয় আমার কাছে। কারণ এগুলো ওইখান থেকে দেওয়া যায়। এজ এ স্টুডেন্ট অফ ল বা এজ এ লয়ার, আমি এটা বলবো, এটা নিচের কোর্ট থেকে দেওয়া যায়, এটা হাইকোর্ট না আসলে হয়। তো আমাদের মানে সেশন জাজরা বা ম্যাজিস্ট্রেটরা কী জন্য জানি এই মানে সুযোগটা মানুষকে দেন, আমি জানি না। আর কেন ওনাদের জুরিডিকশনটা ওনারা প্রপারলি আমার মনে এক্সারসাইজ করেন না, আমি জানি না। আপনি 2022 সালে হাইকোর্টে পার্মানেন্ট জাজ হিসেবে আপনি নিয়োগ পেয়েছেন। 2022 না, 2005 সালে। 5 সালে। 2005 সালে এটা পার্মানেন্ট জাজ মানে কনফার্ম করা হয়। ওকে, 2005 সাল থেকে আপনি জাজ। এখন এরপর থেকে তো বাংলাদেশের ইতিহাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে ঘটনার সাথে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত। আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ? আমি আপনাকে বলি, বিচার বিভাগ জড়িত আপনি বলবেন যেটা, সাংবিধানিক প্রশ্নে আমার কাছে দেখছি 8th অ্যামেন্ডমেন্টের মামলা। 8th অ্যামেন্ডমেন্ট। এরপরে এই যে 13th অ্যামেন্ডমেন্ট এর মামলা। 13th অ্যামেন্ডমেন্ট আমরা যেটা শুনছিলাম যে পিল ডিভিশন, এটার অথর জাজ হলেন জাস্টিস খায়রুল হক সাহেব, চিফ জাস্টিস দিয়েছেন। আমরা যেটা শুনছি, উনি ওপেন কোর্টে যা বলছেন, পরবর্তী সময়ে অনেকদিন পরে উনি রিটায়ার করার পরে সই করেছেন। পরবর্তী সময়ে আমরা যা শুনছিলাম তার সাথে মিলে নেই। উনি বলছিলেন যে হ্যাঁ, এই আরো 2টা টার্ম রাখা যায়, তত্ত্বাবধায়ক সরকার রাখা যায়। উনি তত্ত্বাবধায়ক সরকার চিরদিন রাখতে ছিলেন না, কিন্তু দেখা যায় উনি যখন সই করলেন, উনি পুরোটাই বাদ দিয়ে দিলেন। যে আরো 2টা রাখা যায়, এটা আমরা পাইনি। কারণ অ্যাপিলেট ডিভিশন ওপেন কোর্টে একটা শর্ট অর্ডার দিয়ে পরে জাজমেন্ট লেখে। এই শর্ট অর্ডার কি আপনারা দেখেছেন কিনা? এটা আমরা পত্রিকায় দেখেছি, আমি তো আর ওখানে বসি নাই, আমি নট এ লয়ার। নিশ্চয়ই সার্টিফাইড কপি কিংবা শর্ট অর্ডার সার্টিফাইড কপি হয় না, হয় না। তার কিন্তু যারা এটা পত্রিকায় আসে, কিন্তু আদালতের যারা রিপ্রেজেন্টেটিভ আইনজীবী যারা, তাদের কাছে কি যায় না?
কারণ ওনাদের সামনেই অর্ডারটা দেওয়া হয় ওকে এবং এখন কেউ যদি প্রমাণ করতে ওনারা চায় সবাই ইনক্লুডিং দি এমিকাস কিউরিজ জি সবাই কিন্তু একমত ছিলেন এক্সেপ্ট মিস্টার আজমালের হক আজমাল কেসি। হোসেন আজমাল কিউসি বাহন হোসেন কেসি ওনার মতামতটা ভিন্ন ছিল কিন্তু বাকি সব লয়ারের অপিনিয়নটা সেম ছিল কোর্ট ও ওপেন কোর্টে আমরা যেটা শুনছি পত্রপত্রিকায় দেখছি যে ওনারা বলছিলেন যে হ্যাঁ আর 2টা টার্ম থাক ইন্টারিম মানে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু পরে যখন সই হয় দেখা যায় ভিন্ন আর ওনার জাজমেন্ট সই হওয়ার আগেই পার্লামেন্টে 16th অ্যামেন্ডমেন্ট হয়ে যায় হয়ে পার্লামেন্ট এটা বাদ দিয়ে দেয় যাই হোক এটা আবার চ্যালেঞ্জ হয়েছে এখন তো রিইনস্টেট হয়েছে আবার ইনস্টিটিউট হয়েছে ওকে